তিনি মৃত্যুর আগে তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে চান। তার বোনকে আবারও সেই শাপলা চত্বরে দাঁড়াতে হচ্ছে। যখন আমার বোন, যখন আমার ভাই এসে দাঁড়াচ্ছে, আমি তাদের দিকে তাকাচ্ছিলাম, সারা শরীর তাদের থর থর করে কাঁপছে। ভাইরা আমার, এইখানে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, শাপলা না হলে কোনদিন জুলাই হতো না। ফাঁসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোনো লাঠি না নিয়া, বাংলাদেশের একটা পতাকা নিয়া, গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিপিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা। আপনি ভাবেন, এইমাত্র আমার কাছে এই ফোনটা দিয়েছে শহীদ ফাহমিনের মা, যে এই শহীদ ফাহমিন শহীদ হয়েছে এই জুলাইতে। সে শহীদ হওয়ার পরে তার বুকে একটা রক্তাক্ত কবিতা দেওয়া গিয়েছিল, যেই কবিতাটা লিখে সে শহীদ হয়েছিল। আজকে তার মা খুঁজে তার একটা কবিতা নিয়ে এসেছেন। অনেকে জুলাইয়ের সাথে শাপলার কানেকশন খুঁজে পান না, আর আমার 9 ইন্টারে পড়ুয়া একটা বাচ্চাও শাপলার সাথে জুলাইয়ের কানেকশন খুঁজে পায়। ছোট একটা মাসুম বাচ্চা আমার, ও আমার শহীদ ফাহমিন, সে ছোট্ট একটা কবিতা লিখে গেছে। দেখেন তার মধ্যে সে শাপলার কথা কিভাবে বলছে। তার মা আমার পাশে দাঁড়িয়ে আছে, সে বলছে, তোমরা এসেছিলে দেশে, বলেছিলে দিবে শান্তি, কিন্তু দিলে কি? পিতামাতা হতাশ, এখন হচ্ছে এবার কি? বাড়লে কত হেফাজত, আর বলছো আবার কি? রং মেখে তারা পড়ে আছে, কাছে গেলেই নাকি বল, আর কত মিথ্যে কথা, ছাড়বে না তোমায় কেউ। বন্ধুরা আমার, শহীদ ফাহমিন যদি হেফাজতের কথা বুঝতে পারে, এই শাপলার রং মেখে শুয়েছিল, এইরকম সুর মার্কা কথা যে বলে গিয়েছিল, ভারত ছাড়া এই জমিনে আর তার কোথাও আস্তানা হয় নাই। আপনাদেরকে অত্যন্ত দুঃখ নিয়ে একটা জিনিস দেখাতে চাই। আজকের এই আমার দেশে 2 পেজ জুড়ে আপনারা একটু দেখেন, জাতীয় দৈনিক আমার দেশে আজকে অনেকগুলো স্টোরি করেছে। এর মধ্যে এই 2 পেজ যেখানে তারা স্টোরি করেছে, এই ছবিগুলো দেখেন। এই ছবিগুলোর মতো হাজারো হাজারো ছবি বাংলাদেশের মানুষের আর্কাইভে এখনো জমা আছে। আপনাদেরকে শুধু একটা কথা জানাতে চাই, হেফাজত গতকালকে বলেছে 92 জন শহীদের তালিকা প্রকাশ করেছে। এই 92 জন নাকি 2000 হবে, এইটা আমরা শাপলার শহীদ আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না। হেফাজত যদি পারতই, তাহলে এই শহীদ হওয়ার পর হেফাজতের একটা অংশ যারা খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে বাংলাদেশের শহীদদের রক্ত বিক্রি করে দিয়েছিল। এই শাপলার মালিক শুধু একা হেফাজত নয়, এই শাপলা বাংলাদেশের গণমানুষের, এই শাপলা 18 কোটি বাঙালি মুসলমানের। এই ভাইরা আমার, মুক্তিযুদ্ধ যেরকম আমরা আওয়ামী লীগের হাতে ছেড়ে দেই নাই, এই জুলাই যেরকম একক কোন রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই, এই শাপলাও আমরা শুধু হেফাজতের ভাইদের কাছে ছেড়ে দেব না। তারা তাদের মতো বিচার চাইবে, তারা তাদের মতো বলবে, কিন্তু রাষ্ট্রকে বলতে চাই, হেফাজতেরই যদি এখন তালিকা করা লাগে, যেই হেফাজত না, যেই শাপলা আপনাকে লড়াই করতে শিখালো। আপনি ভাবেন, আজকে এই কথাটা বলে আমরা শেষ করব, আমি শাপলার একজন যোদ্ধা। এই কথা বলতে বাংলাদেশের আজও লক্ষ লক্ষ মানুষের লজ্জা লাগে, ভয় লাগে। কারণ আমরা অনেকগুলো শাপলা শহীদ পরিবারের সাথে কথা বলেছি, তাদেরকে এখানে আনতে চেয়েছি। তারা দুটো কথা বলেছে। প্রথমত বলেছে, শাপলা আমাদেরকে গত 12 বছর একটা করে নাই, আমার সন্তানটা শহীদ হয়ে গেছে, আমি যদি ওখানে গিয়ে দাঁড়াই, ভবিষ্যতের বাংলাদেশে আমার বাকি সন্তানটাও যে লাশ হয়ে যাবে না তার গ্যারান্টি আমি পাই না। সুতরাং আমার একটা সন্তান আল্লাহ নিয়ে গেছে, আমি আমার বাকি সন্তানদের জীবন আর ঝুঁকিতে ফেলতে চাই না। বলতে চাই, আপনাদেরকে শুধু একটা স্মৃতি কথা মনে করাই,
শাপলা চত্বরের দিন দুপুরে বিকাল থেকে আমি এখানে, আমার সাথে আমার বন্ধু বুরহান এখানে উপস্থিত আছে। আমরা 10-12 জন এখানে শাহজাহানপুর থেকে যখন ঢুকবার সময় আমি পা আহত হয়ে তারপরে আমার পায়ে ব্যান্ডেজ থাকে। আমি রাত 9টা থেকে 10টা পর্যন্ত এখানে আমরা বাইতুল মুকাররমের দিক থেকে মুহুর্মুহু গুলি, আমার ভাইয়েরা হাতে একটা পতাকা ছাড়া কিছু নাই, সমানে পুলিশের দিকে দৌড় দিচ্ছে। আমরা কোন দিকে যাবো জানো না। কতক্ষণ পরে দেখলাম একটা ভ্যানে 4টা লাশ এই শাপলা চত্বর নিয়ে আসা হয়েছে জানাজার জন্য। পুরো মানুষ দিশেহারা। আমি শাপলা চত্বরে শুনি আমার মা বেহুশ হয়ে যাচ্ছে। রাত 9টা-10টা যখন বাজে আমার বাসা থেকে বললো মায়ের বাঁচাইতে চাইলে এখান থেকে বের হয়ে তারপরে জানাও। আমি অসহায় হয়ে পড়লাম। সব থেকে অবাক হলো, আমার বাসা রামপুরে যাব, সব জায়গা থেকে ফোন করে বলা হচ্ছে প্রত্যেকটা মৌচা, রামপুরা, মগবাজার, পল্টন, আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা সিএনজি থেকে, বাস থেকে মানুষকে চেক করে নামাচ্ছে। যার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, অথবা সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে, তাকে আবার সেখানে বেধড়ক পিছানো হচ্ছে এবং তাকে পিটিয়ে পুলিশের কাছে দেওয়া হচ্ছে। বাসা থেকে বললো রামপুরে এসো না, এদিকে মা অসুস্থ হয়ে যাচ্ছে। এরপর আমার বন্ধু বুরহান এখান থেকে রাত 10টায় বের করে আমার পায়ে ব্যান্ডেজ, তার এক আত্মীয়ের বাসায় কোথায় যেন আমাকে নিয়ে চলে গেছে। বন্ধুরা আমার, সারা রাত 1 মিনিট ঘুমাতে পারি না। শুধু একটা কথা বলি, ফজরের পর বিবিসি বাংলা তখন 6:30টায় সকাল এবং 7:30টায় 2টা সকালের প্রোগ্রাম করত প্রভাতী এবং প্রত্যুষা নামে। সকাল 6:30টার প্রোগ্রামে বিবিসির কাদের কল্লোল, আজকে তাদের নাম ধরে বলছি কারণ তারা আজকে শাপলা চেনে না, বিবিসির কাদের কল্লোল ফোনে যুক্ত হয়েছেন। কাদের কল্লোলকে বিবিসি বাংলার স্টুডিও থেকে জিজ্ঞাসা করা হচ্ছে শাপলা চত্বরের কি অবস্থা। কোট আন কোট দায়িত্ব নিয়ে বলছি, অক্ষরে অক্ষরে আমার মনে আছে। কাদের কল্লোল বলছেন এখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যুদ্ধ শেষ হওয়ার পরের মিনিটে যে অবস্থা হয়, শাপলা চত্বরে এখন ঠিক তাই অবস্থা হয়ে আছে। জিজ্ঞেস করি, শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষের হাতে একজনের হাতেও কি একটা গুলি ছিল, পিস্তল ছিল, বন্দুক ছিল? তাহলে এই মানুষগুলোকে এখান থেকে সরানোর জন্য কত লক্ষ বুলেট ছড়ালে এখানে যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে সেটা আপনাদের কাছে জানতে চাই। বন্ধুরা আমার, তার থেকেও লজ্জা মিডিয়ার ভাইয়েরা আছে, আপনাদের হাউসকে গিয়ে জিজ্ঞেস করেন আপনারা কি তওবা করেছেন। এই আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের মিডিয়া হাউসকে গিয়ে বললেন এই যে জুলাই কমিশন, গুম কমিশন হয়েছে, সেইখানে অনেক সেনা কর্মকর্তা এসে সাক্ষী দিচ্ছেন, ডিজিএফআই এর কর্মকর্তা এসে সাক্ষী দিচ্ছেন, বলছেন আমাকে দিয়ে হত্যা করানো হয়েছে, আমাকে দিয়ে আয়নাঘরে নির্মম নির্যাতন করা হয়েছে, আমি সময় চলে গেছি, আমি মুক্তি চাই। খুনিটারও একদিন মানসিক মুক্তি দরকার। অথচ বাংলাদেশের মিডিয়ার মাফিয়াদের কোনো মুক্তি লাগবে না। লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ করে দেওয়া হচ্ছে, রক্তের যমুনা বয়ে যাচ্ছে। পরের দিন বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো সহ সবাই লিড নিউজ করছে হেফাজতের তাণ্ডবে হাজার হাজার গাছ নষ্ট হয়ে গেছে। ভাইয়ের আমার, গাছ আমরা ভালোবাসি, এদের কাছে একটা গাছের জীবন অনেক, কিন্তু মাদ্রাসা পড়ুয়া গ্রামের কওমি মাদ্রাসার একটা ছোট ছেলের জীবনের 1 পয়সা দাম তাদের কাছে নাই। আমরা জানতে চাই জুলাই প্রত্যেক শহীদের রক্ত কিন্তু লাল। আমাদের কাছে কোনো শহীদ পৃথক নয়, গ্রাম আর শহরের শহীদ আলাদা নয়। আপনারা কি করেছেন? এরপরে প্রথম আলো থেকে শুরু করে আরো অনেক মিডিয়া গত 10 বছর 5 মেতে নিউজ করেছে, এখন পর্যন্ত হেফাজতের তাণ্ডবের বিচার হয় নাই। ভাইয়ের আমার, আপনি আজকে বাংলাদেশের পত্রিকা দেখেন, আমাদের যে স্টোরি ছেপেছে 5 মে নিয়ে, আর কয়টা দৈনিক সেই স্টোরি ছাপতে সাহস করেছে? কেন তাদের কি ক্ষমা চাওয়া লাগবে না? তাদের কি মুক্তি লাগবে না? আপনাদের মাধ্যমে স্পষ্ট জানাতে চাই, সরকারকে বিরুদ্ধে কাজ করতে হবে। যেই বিস্ফোরণ মামলাগুলো এই শাপলাকে কেন্দ্র করে হয়েছে, প্রথম আলো থেকে ডেইলি স্টার, অন্যান্য সকল পত্রিকা বলেছে এই তাণ্ডব হয়েছে, তার বিচার হয় নাই। আমরাও দাবি জানাই, হেফাজতের নেতারা যদি এই তাণ্ডব করে থাকে, অনতিবিলম্বে তাদেরকে বিচার করতে হবে। আর যদি সত্য না হয়, তারা যদি তাণ্ডব করে না থাকে, তাণ্ডবের নাম দিয়ে যদি তার সন্তানকে হত্যা করা হয়ে থাকে, তাহলে এই গণ হত্যার যারা উস্কানি দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বন্ধুরা আমার, এই গণহত্যা এমনিতে হয় নাই,
মিডিয়া উস্কানি দিয়েছে। আজকে বলি, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি লাইভ টেলিকাস্ট অবস্থায় তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোন সংবাদপত্রের সাংবাদিক মাহফুজুল আলম এখন কি বলছেন? এখন বলছেন বিরুদ্ধে বললে নাকি চাকরি যায়। অদ্ভুত, সরকার মিনিমাম তাকে হস্তক্ষেপ করে নাই। গণহত্যাকারীর পক্ষে নেওয়ার কারণে আমরা জনগণ প্রেসার দিয়েছি, মিডিয়া হাউস তাদেরকে চাকরিচ্যুত করেছে। বলতে সরকার নাকি চাকরিচ্যুত করেছে মাহফুজুল আলম সাহেব। এরপরে আমাদের মানব জমিনের সম্পাদক সাহেব, আপনাকে জিজ্ঞেস করতে চাই, দিগন্ত কোন অবস্থান নেয় নাই, শুধু শাপলার গণহত্যা দেখাচ্ছিল তার 10টায়, ইসলামিক টিভি দেখাচ্ছিল। তাদেরকে যখন সম্প্রচার অবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, কবে আপনি তার পক্ষে মানববন্ধন করেছেন? এই শাপলার পক্ষে, জনতার পক্ষে দাঁড়ানোর জন্য আমার দেশের কি হয়েছিল আপনাদের মনে আছে? মাহমুদুর রহমানকে দিনের পরে দিন অফিসে অবরুদ্ধ রাখা হয়েছে, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশের মাহমুদুর রহমানকে 5 বছরের অধিক জেল খাটানো হয়েছে, তার জীবনকে জাহান্নাম বানানো হয়েছে। আপনারা কেউ আমার দেশের পক্ষে দাঁড়ান নাই। সুতরাং আমরা বলতে চাই, বন্ধুরা, এই শাপলা গণহত্যার বিচার না করলে জুলাই কিন্তু বৃথা হয়ে যাবে। সরকারকে বলি, জুলাই কমিশন হয়েছে, আপনি স্পষ্ট করে বলবেন শাপলার মানুষ গরিব, শাপলার মানুষ শহরে নয়, তারা প্রান্তিক, তাদের মাথায় দাড়ি টুপি। এই জন্য যদি আপনার সমস্যা হয় তাও বলে দেন যে আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো না। তাহলে ইনসাফ কেমনি কায়েম করতে হয় আপনাদেরকে ক্ষমতা থেকে নামাই আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের হাতে, আপনাদের সারা গায়ে পিলখানার রক্ত, শাপলার রক্ত, জুলাইয়ের রক্ত, শত শত হাজার হাজার শহীদের রক্ত। আল্লাহর ওয়াস্তে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে অতি দ্রুত শাপলা গণহত্যার তদন্তের জন্য কমিশন করুন। আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই, আমরা সরকারি কমিশনের করবার জন্য কত লক্ষ জুড়ে ফেলা হয়েছিল। আর একটা কথা ভাই, এইখানে যে গুলিগুলো চালানো হয়েছে সেটা তো আর্মির, র্যাবের, বিডিআরের, পুলিশের, তাহলে সেই হিসেব আছে এখন সরকারের কাছে। সরকারকে বলতে হবে এই শাপলায় একটা গুলিও চালানো হয় নাই, অথবা বলতে হবে কত লক্ষ গুলি বুলেট এখানে চালানো হয়েছে।